ক্যান্ডিডেট করবে বলে তিনজনের কাছ থেকে ৭৫ কোটি টাকা নিয়েছে এই মোল্লা সাহেব, এটা জেনে রাখতে হবে। ৭৫ কোটি ক্যান্ডিডেট করবে, শুধু অনলি ক্যান্ডিডেট। কিন্তু তাদের এক একজনের বলেছে তোরে ব্লক সভাপতি করে দেবো, তোরে পঞ্চায়েত সমিতি করে দেবো, যেহেতু আমাকে দল টিকিট দিয়েছে। আর একজনকে বলেছে তোর বিধানসভা কমিটির চেয়ারম্যান করে দেবো। ৭৫ কোটি টাকায় ৩টে পদ বিক্রি করেছেন। যারা এমএলএ হবার কথা, যাদের টিকিট পাবার কথা, তারা টিকিট পায়নি। যারে যেভাবে বলেছে যে যার বেশি টাকা সে নেতা হতে পারবে। এই এখানে আপনাদের পাশেই একটা কোম্পানি, তিনিও 25 কোটি টাকা দিয়েছেন এমএলএ হবে বলে, টিকিট নেবে বলে, এমএলএ নয় টিকিট। আপনাদের পাশেই এই অঞ্চলেরই একটা কোম্পানি। আজকে আপনাদের কাছে আমরা বলতে চাই যে আমরা ভাঙড়ে শান্তি চাই, আমরা আইএসএফ এর নেতৃত্বরা আমরা সার্বিক উন্নয়ন চাই, ভাঙড়ে শান্তি চাই, ভাঙড়ে শিক্ষার গতি আনতে চাই, ভাঙড়ে স্বাস্থ্য পরিষেবা চাই, ভাঙড়ে স্কুল কলেজগুলো ভালোভাবে সুষ্ঠুভাবে যাতে চলতে পারে আমরা সেটা চাই। আমরা রাস্তাঘাট চাই, আমরা বিদ্যুৎ চাই, পানীয় জল চাই। আমরা প্রতিটা মানুষ মাথা তুলে দাঁড়িয়ে তারা বাঁচতে পারে সেটা আমরা চাই। প্রতিটা ছেলে মেয়েরা স্কুলে সুন্দর পঠন পাঠন করতে পারে সেটা আমরা চাই। আমরা চাই আমাদের দল, আমাদের নেতা আজকে আব্বাস ভাইজান, নওশাদ ভাইজান, তাদের নির্দেশ, তাদের আদেশ, আমি এখনো বলছি আমার নেতা তারা তাদের নির্দেশ আদেশ মাথায় করে আমি আমি আইএসএফ এর ক্যান্ডিডেট, বড় কথা নয়। আমি এই দলটাকে যখন জয়েন করেছি আমি অন্তরের সাথে বিশ্বাস করে, আমি মনের সাথে বিশ্বাস করে, ছোট ভাইজানের চাল চলনের উপরে বিশ্বাস করে, বড় ভাইজানের কথার উপরে বিশ্বাস করে আমি এই দলটায় আমি জয়েন করেছি। আমি যেদিন রিজাইন দিচ্ছিলাম সেদিন আমি কেঁদে ফেলেছিলাম যে আমি বিশ্বাস করি আমি যে দলটাই যাব, আমি যতদিন বেঁচে থাকবো সেই দলটাই থাকবো। কিন্তু তৃণমূল কংগ্রেস আমাকে বারবার অপমান করেছে। আপনারা জানেন 7 বার আমাকে জেল কাটিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। এই দল 3বার আমাকে বহিষ্কার করেছে। আজকে সেই দলটা করা যায়? বারবার আমাকে অপমান করেছে, আমাকে বারবার অপমান করেছে। তাই আমি এই দলটা মনের কাছে সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি ছোট ভাইজানের কাছে গিয়ে কথা বলে যে যদি আপনারা আমাকে দলে নেন তাহলে আমি আমার এই দলটাকে ছেড়ে দেবো। সেদিন উনি এক বাক্যে বলেছিলেন যে আমাকে 2 দিন টাইম দেন, আমি নিশ্চয়ই আপনাকে জানাবো। তারপরে আমাকে বলেছে, আমাকে যেভাবে নির্দেশ দিয়েছে আমি সেইভাবে নির্দেশ পালন করে আমি ফুরফুরায় গিয়ে রিজাইন করে আমি এই দলে জয়েন করেছি। তাই আপনাদের বলবো, ভাইজান বলবে আরো একটা মিটিং আছে, আমি শুধু আপনাদের কাছে করজোড়ে আবেদন রাখবো। এখানে আমি আরাবুল ইসলাম, এই অঞ্চলের প্রতিটা মানুষ, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, প্রতিটা মানুষ জানে যে আরাবুল ইসলাম যে কথা বলে সেটা অক্ষরে অক্ষরে পালন করে। তাই আজকে আপনাদের কাছে শুধু 2 হাত জোর করে আবেদন করব যে আমার ছোট ভাইজানকে এপারে সব থেকে বেশি ভোটে, লক্ষাধিক ভোটে জিতিয়ে আমরা ছোট ভাইজানকে যেমন বিধানসভায় পাঠাবো, আপনারাও আগামী দিনে মাথা তুলে দাঁড়িয়ে ছোট ভাইজানের সাথে কথা বলতে পারবেন, সার্বিক উন্নয়ন ছোট ভাইজান করবে। এটা আপনাদের কাছে আবেদন রেখে যাব, আপনাদের কাছে নিবেদন রেখে যাব যে এই নির্লজ্জ, অপদার্থ, খুনি, তোলাবাজি, সন্ত্রাসকারী তৃণমূল কংগ্রেসকে এখান থেকে হটাতে হবে। এখান থেকে নয়, গোটা বাংলা থেকে হটাতে হবে। ভাঙড় থেকে যেমন হটবে তেমন গোটা বাংলা থেকে ঘাড় ধরে তৃণমূল কংগ্রেসকে বের করে দিতে হবে। এই অপদার্থ নির্লজ্জ দল, অপলব্ধ তোলাবাজি দল, অপদার্থ খুনি দল, আজ পর্যন্ত খুন যারা করেছে তাদের বিচার এই দল করেনি। আপনারা জানেন রাজ্জাক আমার সাথে চলতো, আপনারা জানেন চালতেবেড়িয়া অঞ্চলে রাজ্জাক কে খুন করেছে। থানা থেকে রাজ্জাক বেরিয়ে এসছে আর মোল্লা সাহেব থানায় বসে আছেন, থাকার সাথে সাথে তার বেরিয়ে আসার 10 মিনিটের মধ্যে রাজ্জাক খুন হচ্ছে। খুন হবার 1 সেকেন্ডের মধ্যে আমার কাছে খবর চলে গেছে, আমার ছেলের কাছে খবর চলে গেছে। আমি চেষ্টা করেছিলাম আসার, এখন ভাবলাম যে এরা আমার ঘাড়ে চাপিয়ে দিতে পারে। চেষ্টা করেছিল, পারেনি।
সেদিন চেষ্টা করেছিল আইএসএফ এর আমার দলের কর্মীদের জড়ানোর জন্য, তাও কয়েকজনকে মিথ্যেভাবে জড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু নওশাদ ভাইজান সঙ্গে সঙ্গে প্রশাসনের সাথে কথা বলে যদি আমার একটা কর্মী অ্যারেস্ট হয় তাহলে আমি দেখে নেব। তারপরে পুলিশ ভাবনা চিন্তা করলো যে না, এইভাবে আইএসএফদের জড়ানো যাবে না। নওশাদ ভাইজানের চাপে সেদিন পিছিয়ে গিয়েছিল। আজকে সেই রাজ্জাক একটা তরুণ তাজা 26-27 বছর বয়স, সেই ছেলেটা খুন হলো ওই মোল্লা সাহেবের নির্দেশে আদেশে খুন হলো। যারা খুন করলো তারা সবাই তৃণমূল কংগ্রেস, তারা রাজ্জাকের পাশের বুথের নেতৃত্বরা খুন করেছে। কি কারণে খুন হয়েছে আজ পর্যন্ত পুলিশ কোনো তথ্য দিতে পারেনি। তাই আপনাদের কাছে বলবো, আমরা কোনোদিন খুন, জখম, মারপিট, হানাহানি, খুনোখুনি ভাঙড় ক্যানিং এর মাটিতে হবে না। আমি যেমন ক্যানিং এর মাটিতে বলছি যে আমরা অশান্তি চাই না, শান্তি চাই। নওশাদ ভাই, আব্বাস ভাইদের নির্দেশ মেনে চলতে চাই, তানাদের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। আপনারা দুহাত ভরে আমাকে আশীর্বাদ করুন। আপনাদের নির্দেশ আদেশ, নওশাদ ভাই, আব্বাস ভাইদের নির্দেশ আদেশকে মেনে আপনারা যে নির্দেশ দেবেন ক্যানিং এর মানুষ, আমি সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। তাই আপনাদের বলি, আপনারা সবাই আগামী 29 তারিখে আসছে দিন খাম চিহ্নে ভোট দিন। নওশাদ ভাইকে ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে জিতিয়ে দিন ভাঙড়ের সার্বিক উন্নয়নের স্বার্থে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। তৃণমূলের যে তোলাবাজ আছে 2026 সালে ওগুলো ভাঙড় থেকে সাফ হয়ে যাবে। আপনাদের কাছে বড় একটা সুযোগ আছে। ভাঙড়ের মায়েদেরকে বলছি, ভাঙড়ের বাপেদেরকে বলছি, একটা এবার কি বলছি, এনআরসি করতে দেব না। সাবধান, সাবধান, যে কটা বলেছে করতে দেব না সে কটাই উনি করেছেন। আগামী দিনে এনআরসির হাত থেকে যদি বাঁচতে চান তাহলে বিজেপি, তৃণমূল তথা বিজেমূলকে পরাস্ত করুন, আমাদের জোটের সরকারকে নিয়ে আসুন। সুন্দর একটা সকাল উপহার দেব যেখানে নারীরা মাথা তুলে থাকবে, নারী পুরুষের কোনো বৈষম্য থাকবে না, নারীরা রাত 8টার পরে কাজে যাবে না, একথা বলার কেউ সাহস দেখাতে পারবে না। নারীরা যেমন ঘর সামলাবে, নারীরা তেমন জেট ফ্লাইট উড়াবে, সেই সমাজ ব্যবস্থা আমরা আপনাদের হাতে তুলে দেব। আর বেকারত্ব দূরীকরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করব, অন ফ্যামিলি অন জবের ব্যবস্থা করব। তাহলে আগামী 29 তারিখ আসছে দিন, আগামী নয় 29 এপ্রিল আসছে দিন। আচ্ছা, আমি একটা স্লোগান দেব, আগে শুনে নেন। মমতাকে বলে দিন দিল্লি গিয়ে, হ্যাঁ, মমতা ব্যানার্জিকে বলে দিন, অভিষেক ব্যানার্জিকে বলে দিন, ওয়াকাফ চোরদের বলে দিন, সার্টিফিকেট চোরদের বলে দিন, সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন, ঐক্য বিনষ্টকারীদের বলে দিন। আপনারা একটা কথা বলতে পারেন, ভাইজান এত কথা বললেন বিজেপিকে নিয়ে বললেন না কেন? বলতে পারে তো, আরে বিজেপিকে তো ভোট দেবই না। বিজেপিকে ভোট দেবেন? মসজিদ সার্ভের নামে গুলি করে মেরে দিচ্ছে মুসলমানদেরকে। বিজেপিকে আমার হিন্দু মাটা ভোট দেবে করেছেন। আপনারা দেখবেন এই ক্যানেলের ধার দিয়ে, খালের আড়া দিয়ে সরকারি জমি, খাস জমি 100-রও বেশি কোটি টাকা দামে, 100 কোটি টাকার বেশি জমি বিক্রি করেছে। আজকে আপনারা ভাববেন, আজকে যে কটা কোম্পানি আছে প্রতিটা কোম্পানিতে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। বিশ্বাস আস্থা রেখেছিলেন আমার প্রতি। আমি আপনাদের কাছে জানতে চাই, এই 5 বছরে আপনাদের বিশ্বাসকে আমি বিক্রি করেছি? এটা আওয়াজ দিয়ে কিন্তু বলতে হবে ভাই। আপনারা যে ভালোবাসা দিয়েছেন সেটা কি আমি অন্য জায়গায় অপাত্রে দান করেছি? আপনারা যে স্নেহ করেছেন, কেউ ছেলের মতো আমাকে স্নেহ দিয়েছেন, আমি আপনাদেরকে গার্জেন হিসাবে অমান্য করেছি? আমি চাইলে আপনার ভোট নিয়ে মিনিস্টার হতে পারতাম কি পারতাম না? তাও কি আমি হয়েছি? কেন হয়নি? আপনাদের ভালোবাসার কাছে আমি পরাজিত হয়েছি। একদিকে আমার কাছে মিনিস্ট্রি, মন্ত্রিত্বের লোভ, টাকার লোভ, অপরদিকে ভাঙড়ের মায়েদের, বাপেদের, সমবয়সী বন্ধুদের অফুরন্ত ভালোবাসা, স্নেহ আমাকে বারবার আপনাদের এই ভালোবাসা স্নেহর কাছে আমাকে পরাজিত করেছে নিজের মনকে। তাই বন্ধুগণ, আমি প্রস্তুত আছি
বারবার ভাঙড়ের মানুষের এই নির্ভেজাল ভালোবাসার কাছে আমি পরাজিত হওয়ার জন্য আমি প্রস্তুত আছি। দল আমাকে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমাদের দল আমাকে আবার পুনরায় ভাঙড় থেকে কন্টেস্ট করার সুযোগ দিয়েছে এবং বামফ্রন্টের সমর্থন নিয়ে আমরা এখানে ভাঙড় থেকে আমি আবার কন্টেস্ট করছি। আমাদের পাশের বিধানসভা ক্যানিং পূর্ব বিধানসভাতে আমাদের দল মনোনীত করেছেন আরাবুল ইসলাম সাহেবকে। মিনাখা বিধানসভাতে আমাদের দল মনোনীত করেছেন আপনার প্রতীক মণ্ডল সাহেবকে। তিনি একজন আমাদের বাঙালি সমাজের গর্বের বিষয় যে আইএসএল এর মতো টুর্নামেন্টও বাঙালি রেফারি হয়ে তিনি গর্বের সাথে খেলাচ্ছেন তাকে। আমাদের দল মনোনীত করেছে হাড়োয়াতে অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম সাহেবকে। আমাদের দলের সমর্থনে বামেরা মনোনীত করেছে রাজারহাট নিউ টাউনে সপ্তর্ষি দেব অর্থাৎ গৌতম বাবুর ছেলেকে। এই ভাঙড়কে ঘিরে যে বিধানসভাগুলো আছে সেগুলো নিয়ে একটু চর্চা করলাম। আপনাদের বলবো শুধু ভাঙড় নয়, আপনাদের আত্মীয় স্বজন রাজ্যের যে প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে বলুন, সুন্দর সকাল যদি একটা পেতে চান, বাংলার সম্প্রীতি, বাংলার ঐক্য যদি ফিরে পেতে চান, তাহলে যেখানে যেখানে খামচিহ্ন আছে আর খামচিহ্ন যেখানে নাই, আইএসএফ যাদের যে বামেদেরকে যেখানে সমর্থন দিচ্ছে ওই সমস্ত জায়গা থেকে, একদিকে যাদবপুর থেকে বিকাশ বাবু, আপনার উত্তরপাড়া থেকে মীনাক্ষী দি, দমদম থেকে দীপশিতা দি, আমার পলাশিপাড়া থেকে শামসুল মাস্টার, অশোকনগর থেকে তাপস ব্যানার্জি, আমডাঙ্গা থেকে বিশ্বজিৎ মাইতি, মধ্যমগ্রাম থেকে প্রিয়াঙ্কা বর্মন, এমন করে ক্যানিং পূর্ব থেকে আরাবুল ইসলাম, এই এলাকার মানুষজন সহ ভাঙড় সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেখানে আমরা আমাদের মনোনীত প্রার্থী বা আমাদের সমর্থিত প্রার্থী আছে তাদেরকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। বিধানসভার মধ্যে পাঠালে আপনার লাভটা কি হবে আপনাদেরকে একটু জানতে হবে। আমি গুটি কয়েক কথা বলবো। আজকে মায়েদের হাতে, কোনো মায়ের হাতে 1200 টাকা, কোনো মায়ের হাতে 1500 টাকা মাসে ধরিয়ে দিচ্ছে, কিন্তু আমি সেই মায়েদের বলতে চাই, আপনি 1200-1500 টাকায় কি খুশি না আপনার বাড়ির ছেলেটা, আপনার বাড়ির মেয়েটা যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে তার চাকরির জন্য যখন যাচ্ছে 15 লক্ষ টাকা না দিতে পারলে চাকরি পাচ্ছে না। তা আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন আগামী দিনে বাংলার মসনদে বসার, আপনাদের কথা দিয়ে যেতে পারি 1200 আর 1500 থাকবে না, ওটা বেড়ে 5000 হবে। তার বিনিময়ে মায়েরা একটু সাহায্যের জন্য কাজ করবে। শুধু 1200-1500 বেড়ে 5000 নয়, সাথে সাথে আরো বেশ কিছু অফার থাকবে। আপনার ছেলে মেয়েটি যে 550 টাকায় ফর্ম ফিল আপ করবে শুধুমাত্র, বা 330 টাকায় ফর্ম ফিল আপ করে চাকরির পরীক্ষায় বসবে, আপনার ছেলে মেধার ভিত্তিতে চাকরি পাবে। কেউ আপনার ছেলের কাছ থেকে, কেউ আপনার মেয়ের কাছ থেকে, কেউ আপনার প্রতিবেশীর কাছ থেকে চাকরির জন্য 15 লক্ষ টাকা 20 লক্ষ টাকা চাইবে না। আপনার ছেলের মেধা আছে, আপনার মেয়ের মেধা আছে, মেধার ভিত্তিতে 100 পয়েন্ট রোস্টার মেনটেন করে চাকরিরও ব্যবস্থা আমরা করব যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন। বন্ধুগণ, একটু ভাবতে হবে। আজকে দেখছি বেকার ভাতা দিচ্ছে যুবকদের, প্রায় 1 কোটি শিক্ষিত মাধ্যমিক প্লাস ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন করেছে। কতজনকে দিয়েছে ভালো করেই জানেন, 10,000, 15,000 কি 20,000 দিয়েছে, কিন্তু সবাইকে বলছে দেবে। 1,500 টাকা মাসে দিচ্ছে, পার ডে 50 টাকা। একটা শিক্ষিত বেকার যুবককে পার ডে 50 টাকা দিয়ে তাকে অপমান ছাড়া অন্য কিছু করছে না। আপনি বলুন, তার যদি স্ত্রী না থাকে, সে বিবাহ যদি করে, যদি স্ত্রী থাকে, পিতা মাতা থাকে, ভাই বোন থাকে, আর যদি পরিবার পরিকল্পনা করে, তাহলে যদি সন্তানও থাকে, পার ডে 50 টাকায় তার কি সুরা হবে? তাই শিক্ষিত বেকার যুবকদের বলবো, তার সাথে গার্জিয়ানদেরকে বলবো, অভিভাবকদের বলবো, আপনার ছেলের 1,500-এ সন্তুষ্ট না, আমাদেরকে আগামী দিনে ক্ষমতায় নিয়ে আসলে কম করে 15,000 টাকার চাকরির ব্যবস্থা করব, সেইটাতে সন্তুষ্ট আপনারাই বলুন। কোনটা লাগবে আপনাদের, 1,500 না 15,000? জোরে বলুন কোনটা লাগবে। আমরা 1 ফ্যামিলি 1 জব ব্যবস্থা করব, পরিবার পিছু একজন করে চাকরির ব্যবস্থা করে দেব। পরিবার পিছু একজন করে চাকরি করবে, ওই পরিবারের সে
দেখভালের সমস্ত দায়িত্বটা কাঁধে তুলে নিতে পারবে, তার ব্যবস্থা আমরা করব। তাই বন্ধুগণ, কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকাবার প্রয়োজন নাই, নিজের কানের হাত দিয়ে একবার তাকান, কান আছে না নাই। আমি আপনাদের বলি, বিধানসভার মধ্যে ভাঙড় মানুষের জন্য, এই চরিশ্বরের মানুষের জন্য, 1 নম্বরের মানুষের জন্য, বামনঘাটার মানুষের জন্য, বেউতা 2 নম্বর অঞ্চলের মানুষের জন্য ইতিপূর্বে কে বলেছে জানি না, রেকর্ড তুলে দেখতে পারেন। বিধানসভার সব থেকে বেশি আওয়াজ আমি তুলেছি। সব থেকে বেশি সমস্যা যেটা ওয়েটল্যান্ডের সমস্যা। এখানকার মানুষজন বাড়ি ঘরদর করতে গেলেই ওয়েটল্যান্ড আছে, আটকে দিচ্ছে, নাহলে 30,000, 40,000, 50,000 টাকা দাও, তুমি বাড়ি করতে পারবে। আর এখানে ওয়েটল্যান্ডকে বুঝিয়ে প্রাসাদসম বাড়ি বানিয়ে দিচ্ছে শাসকের ছত্র চাই থাকার জন্য। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ের মানুষের জন্য আওয়াজ তুলেছি। বেউতা, বামনঘাটা 1, 2 এর মানুষ, বেউতা এবং বেউতা 1, বেউতা 2 বামনঘাটার মানুষের জন্য আওয়াজ তুলেছি। আমি এফআইআর পর্যন্ত নিজের দায়িত্ব নিয়ে করিয়েছি। কিন্তু পশ্চিমবাংলা এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। তাই এটা সার্কাসটাকে বন্ধ করতে হবে, সরকার প্রকৃত চালাতে হবে। তাই বলবো আপনাদেরকে, আমি জানি নিশ্চিতভাবে আগামী 29 এপ্রিল অন্য কোনো সিম্বলে আমার মা বোনেরা, বাপ ভাইরা হাত দেবে না। এতটুকু জানে যে নওশাদ সিদ্দিকীকে আমরা যদি জিতাতে পারি, অন্তত যাই করুক নাই করুক, নোংরামি করবে না, হিংসা করবে না, তোলাবাজিটা অন্তত করবে না। এখানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। বাজারের ভিতর দিয়ে এসেছি, মাইকের আওয়াজ যাচ্ছে, দোকানদার ভাইদের বলবো, কেউ একটা উপযুক্ত প্রমাণ নিয়ে দেখাতে পারবে না 1 টাকা তাদের কাছ থেকে তোলাবাজি হয়েছে। তাই আপনাদের বলবো, আগামী 5 বছরে যদি তোলাবাজ মুক্ত সমাজ চান, তাহলে আগামী দিনে 29